পাচ্ছি না। সিবিআই সব জানে আমার মেয়েকে কোথায় খুন করা হয়েছে, কীভাবে খুন করা হয়েছে, কতজনে মিলে খুন করেছে, কারা কারা খুন করেছে, সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে আছে। কিন্তু সিবিআই অজ্ঞাত কোনো কারণে সেগুলো প্রকাশ্যে আনছে না। যে হসপিটালে আমার মেয়ের সঙ্গে যারা সেদিন রাতে ডিনার করেছিল তারা সরাসরিভাবে জড়িত, তাদের কেন এখনও পুলিশ বা সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো না, এটা আমরা জানি না। এবং আমার মেয়ের যে ভিপি, সে প্রথম ডেড বডি দেখলো, বলল টর্চ দিয়ে দেখেছে। এটা কি নিয়ম? তিনি কি নিয়ম পালন করেছেন? এবং বললেন এটা চাপা দিয়ে দাও, পুড়িয়ে দিয়ে। আমাদের এখানকার নির্মল ঘোষ যে আমাদের এমএলএ, সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। তার মানে এটা আমরা মনে করি মুখ্যমন্ত্রীর নির্দেশ ওরা ভালোভাবে পালন করেছে, তাই এটা বলা হয়েছে। সব জানে, 3 মাসের মধ্যে সব বের করে চুপ করে বসে আছে। সীমা পাহুজা যিনি আইও, তিনি এখন কলকাতাতেই নেই। ডিসেম্বরের পরে এই মাঝখানে কিছুদিন এসেছিলেন, এখন আবার পালিয়ে গেছে। প্রায় 10 মাস পার হতে যায়, এখনও অভয়া বিচারহীন। কি বলবেন সে বিষয়ে? সেই গত বছর 9 আগস্ট যেখানে ছিলাম আমরা, এখনও সেইখানেই। কারণ পুলিশ যে ওই সঞ্জয় রায়কে ধরেছিল, সিবিআই 10 মাস ধরে আর কিছুই করে উঠতে পারেনি। তার সঞ্জয়েরই চার্জশিট দিয়েছে, বাকি দুজনকে যে ধরেছিল তাদেরও তাদের চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেছে, তারা জামিন পেয়ে গেছে। তাহলে আমাদের এখানে সিবিআইকেই প্রশ্ন, সিবিআই করছেটা কি? তদন্ত কি আদৌ হচ্ছে কিছু, নাকি সেই একই জায়গায় পড়ে আছে? আমরা এখনও কিছু জানতে পারছি না। কাকু, আমরা একাধিক মিডিয়াতে দেখতে পাচ্ছি প্রশ্ন চিহ্ন একেবারে আপনাদের পক্ষ থেকে উঠছে, সিবিআই টাকা খেয়েছে কিনা, কি বলবেন? সিবিআই ভারতের 1 নম্বর প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা, মানে যাদের উপরে ভারতবর্ষের 140 কোটি লোকের নজর থাকে, 140 কোটি লোকের দায়িত্ব যাদের উপরে, তারা একটা সিকিউরিটি জোনে রেপ অ্যান্ড মার্ডার হয়ে গেল, সিবিআই 10 মাস ধরে কিছু জানে না, এটা বিশ্বাস করতে পারছি না। সিবিআই সব জানে আমার মেয়েকে কোথায় খুন করা হয়েছে, কীভাবে খুন করা হয়েছে, কতজনে মিলে খুন করেছে, কারা কারা খুন করেছে, সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে আছে। কিন্তু সিবিআই অজ্ঞাত কোনো কারণে সেগুলো প্রকাশ্যে আনছে না। সেটাই আমাদের কোশ্চেন। সেই জন্যই আমাদের সিবিআইয়ের উপরে মেইন ক্ষোভ। সিবিআই সমস্ত কিছু জেনেও চুপ করে আছে। এই যে পুলিশের যে তদন্ত, পুলিশ একেবারে 9 আগস্ট রাতে একমাত্র সঞ্জয় রায়কে ধরেছিল, এখনও অবধি শুধুমাত্র সঞ্জয় রায়, বাকিদের ধরেও তাদের চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। এখানে সবাই বলছে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে। হাইকোর্টের প্রধান বিচারপতি, যিনি 5 মিনিট মাত্র শুনানিটা, আমরা যখন পিটিশন করেছিলাম 5 মিনিট শুনানি করে ব্যাপারটাকে ওনার এত খারাপ লেগেছিল যে সঙ্গে সঙ্গে সিবিআইকে মামলাটা হস্তান্তর করা হয়েছিল। এবং কলকাতা পুলিশকে তিনি এতটুকু বিশ্বাস করেননি, কোর্ট রুমের মধ্যে সিবিআইকে সমস্ত কাগজপত্র এবং কেসের সমস্ত তথ্য হ্যান্ডওভার করতে বলেছেন। তাহলে আজকে যারা মুখ বড় করে বলছে কলকাতা পুলিশ ভালো কাজ করে, তা হাইকোর্টের প্রধান বিচারপতি কি কিছুই বোঝেন না? তারা কি তাদের বক্তব্য অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি কিছুই বোঝেন না? তারা সবচেয়ে বেশি বুদ্ধিমান। তাই আমার সেখানেই কোশ্চেন, এবং যে ভরসা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআইয়ের ওপর রেখেছিলেন এবং আমরাও রেখেছিলাম, সিবিআই সেই ভরসা অনুযায়ী কাজ করেছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই সমস্ত তথ্য সামনে আনছে না। এই কারণে আমরা সিবিআইয়ের উপরে দোষারোপ করছি। এবং সিবিআই অনেকগুলো কাজ এমন করেছে, ঘটনা ঘটিয়েছে, যেগুলোর উপরে সিবিআইয়ের উপর কোশ্চেন চিহ্ন লাগার অনেক কারণ আছে। কাকু, এই যে বারংবার সিবিআইয়ের ওপর প্রশ্ন উঠছে, আমরা দেখেছিলাম অভয়ের শুনানিতে সিবিআই একটি রিপোর্ট পেশ করেছিলেন, সেখানে স্পষ্টত লেখা ছিল যে ধর্ষণ, কিন্তু গণধর্ষণ নয়, খুন এটা। সেগুলো কি তাহলে সবই বানানো না? সিবিআই প্রথম অবস্থায় যে সমস্ত স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করেছিল, সেখানে সেই যে স্ট্যাটাস রিপোর্টের প্রতিফলন চার্জশিটে কোনো আসেনি। প্রধান বিচারপতি সিজিআই চন্দ্রচূড় কেন সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে চমকিত হয়েছিলেন, এবং কলকাতা পুলিশের যে তদন্ত সেই দেখে পারদিওয়ালা কেন বলেছিলেন তার 30 বছরের ক্যারিয়ারে এই রকম তদন্ত দেখেননি? তাহলে এগুলোর পেছনে কি যুক্তি সিবিআই খাড়া করতে চায়? এবং কলকাতার যারা প্রশাসন, তারা যে বলছেন সিবিআই পুলিশ ভালো কাজ করেছে, এর উত্তরে তারা কি বলবেন? এই সমস্ত কোশ্চেনের উত্তরে তাদের কাছেই আমার এই কোশ্চেনটা রইল। যারা এই সমস্ত কথা বলছেন যে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছিল, কলকাতা পুলিশ ভালো কাজ করেছে, ব্যাস।
এখন সিবিআইয়ের ব্যাপারটা হচ্ছে আমরা বিচার চেয়েছিলাম, সিবিআইয়ের উপরে ভরসা করেছিলাম এবং হাইকোর্টও সিবিআইয়ের উপরে ভরসা করেছিল। সিবিআই বলছে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড করে দিয়েছি, ব্যাস এবার বাড়ি যাও। কিন্তু আমরা তো ছেড়ে দেবো না সিবিআইকে হোক। আর এই বিষয়ে আমরা সমস্ত শেষ দুর্নীতির শিকড় কোথায় আমরা বের করব এবং দেখব। কাকিমা, এই যে ধর্ষণ কিন্তু গণধর্ষণ নয়, শুধুমাত্র সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, আপনি কি বিশ্বাস করেন শুধুমাত্র সঞ্জয় রায়ই দোষী? না, আমরা প্রথম যখন মেয়ের ডেড বডি দেখেছিলাম তখন দেখেছিলাম সব সাজানো গোছানো, ওখানে একটা ক্রাইম ঘটে যাওয়ার মতো কোনো ইয়ে ছিল না। এবং সিএসএফের রিপোর্ট যেটা এসছে সেটাতেও তাই উল্লেখ আছে যে ওখানে কিছুই ঘটেনি। তাহলে কোথায় ঘটেছিল, আমার মেয়েকে খুন কোথায় করেছিল, সেটাই এখনও সিবিআই বার করতে পারেনি। আর আরজিকর হসপিটাল এত জনবহুল একটা হসপিটাল, সেখানে অনেক ডাক্তার, নার্স, রোগীর বাড়ির লোক, প্রচুর লোক, তার মধ্যে একা সঞ্জয় রায় একটা হসপিটালের মধ্যে গিয়ে ঘটিয়ে চলে এলো ওইটুকু টাইমের মধ্যে, আর কারো নজর পড়লো না বা কেউ কিছু শুনতে পেল না। এটা এইটুকু যে বাচ্চাটা সেও বিশ্বাস করবে না। আমরা যেমন বিশ্বাস করি না, তেমনি আমাদের এই ভারতের কেউ বিশ্বাস করে না। এটা সবাই জানে এবং আরজিকর হসপিটালে কান পাতলে সবাই এখন শুনতে পাচ্ছে যে ওখানে কি ঘটেছিল সেদিন। সবাই সবটা জানে, কিন্তু কেউ প্রকাশ্যে আনছে না। যে হসপিটালে আমার মেয়ের সঙ্গে যারা সেদিন রাতে ডিনার করেছিল তারা সরাসরিভাবে জড়িত, তাদের কেন এখনও পুলিশ বা সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো না, এটা আমরা জানি না। তবে এরকম একটা ক্রাইম ঘটার পরে 24 ঘন্টা না পেরোতেই যেমন স্বাস্থ্য সচিব ওখানটা সেমিনার হলের একটা দেওয়াল ভাঙার নির্দেশ দিলেন, তার তদন্তে ওখানটা ভাঙা হলো এবং সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল সেও সেতে সাইন করলো এবং যে সেচ ডিপার্টমেন্টের আমার মেয়ে পড়তো সেখানকার সবাই সেখানে সাইন করলো। সেই ব্যাপারটা কেউ সিবিআই বা পুলিশ কারো তদন্তে আওতায় এলো না। তারপরেও আমরা যখন হসপিটালে পৌঁছালাম তখন দেখলাম ওখানে সেমিনার হলে বিনীত গোয়েল, সোফিয়া মল্লিক এবং মুরালীধর শর্মা, এরা তিনজনের উপস্থিতিতেই সেখানে আরজিকরের সঙ্গে তাদের কোনো সম্পর্কও নেই এমন লোক ওখানে ঢুকে গেছিল, বাইরের লোক। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি, পুলিশের পায়ে ধরে কাঁদলেও আমাদের সেখানে ঢুকতে দেওয়া হলো না। কিন্তু বাইরের লোক, আমি বলবো বাইরের লোক, কারণ দেবাশিস সোম, অবিক দে, বিরূপাক্ষ, প্রসূন দে, একজন আইনজীবীও ছিলেন, আরও অনেক লোক ছিলেন। পরের ডিসি ইন্দিরা মুখার্জি তাদের পরিচয় দিয়ে আমাদের চিনিয়ে দিয়েছেন, আমরা আগে চিনতাম না। এরা তখন কি করছিল, তাদের কেন তদন্তের আওতায় আনা হলো না? এবং আমার মেয়ের যে ভিপি, সে প্রথম ডেড বডি দেখলো, বলল টর্চ দিয়ে দেখেছে, এটা কি নিয়ম? তিনি কি নিয়ম পালন করেছেন? এবং বললেন এটা চাপা দিয়ে দাও, একটা কম্বল চাপা দিয়ে দিলেন। তিনিও তো তথ্য প্রমাণ লোপাটের আওতায় পড়বেন, কেন তাকেও এখনও আনা হলো না? এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি সব জানি, আমার রাত 2টো অবধি আমি না ঘুমিয়ে বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছি, এটা আমাদের দেশের সবাই জানে, বিশ্বের সবাই জানে যে আমি রাত্রে সারা রাত জেগে মিনিটস টু মিনিটস কথা হয়েছে এবং যতক্ষণ না মেয়েটাকে পোড়ানো হয়েছে ততক্ষণ আমি ঘুমাইনি। তাহলে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে তার অনুমতিতেই গ্রিন করিডর করে আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছিল। মেয়ের ডেড বডি, মেয়ে তো আর তখন ছিল না। কিন্তু আমরা তখন টালা থানায় চলে গেছিলাম, একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পুলিশ আমাদের কোনো নামতেও দেয়নি সেখানে, আমাদের গাড়িতেই আটকে দিয়েছিল এবং আমাদের কোনো এফআইআরও দায়ের করতে দেয়নি। আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েও করতে পারিনি। পুলিশ এত তৎপরের কি দরকার ছিল? কার নির্দেশে পুলিশ এত তৎপর হয়ে 400-500 পুলিশ মিলে আমাদের বাড়ি ঘেরাও করে, তাদের নির্দেশেই আমার মেয়ের ডেড বডি ওখানে নিয়ে, আমাদের কারো সাইনও লাগলো না, কিচ্ছু লাগলো না, পুড়িয়ে দিয়ে আমাদের এখানকার নির্মল ঘোষ যে আমাদের এমএলএ, সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। তার মানে এটা আমরা মনে করি মুখ্যমন্ত্রীর নির্দেশ ওরা ভালোভাবে পালন করেছে, তাই এটা বলা হয়েছে। আমি চাই মুখ্যমন্ত্রী, আমাদের যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং বিনীত গোয়েল, ডিসি ইন্দিরা মুখার্জি, সবাইকে তদন্তের আওতায় আনা হোক এবং এর শিকড় কত দূরে আছে আমরা দেখতে চাই।
এবং দুর্নীতির শেষ কোথায় আমরা এর শেষ দেখে ছাড়বো, শেষ না দেখে আমরা ছাড়বো না। কিন্তু সিবিআইকে আমরা এত কিছু তথ্য দেওয়ার পরেও সিবিআই যে কিছু করেনি এটা মানছি না আমরা। সিবিআই সব করেছে, সব জানে। সিবিআই কোনো অজ্ঞাত কারণে সমস্ত কিছু প্রকাশ্যে আনছে না, এটাই আমাদের সিবিআইয়ের বিরুদ্ধে মেইন অভিযোগ। সিবিআই সাথে তো আপনার একবার ফোনেও কথা হয়েছিল। 11 তারিখ 10/11/2024 পরে সিবিআইয়ের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। গতকাল একটা MIMB রিপোর্ট দিয়েছে কোর্টে, লোয়ার কোর্টে, হাইকোর্টে দিয়েছে। আমাদের AOR-এর কাছে মেল করে পাঠিয়েছে যে এক্সিবিটটা 9 পাতার হওয়ার কথা ছিল, সেই এক্সিবিটটা 8 পাতা দেখা যাচ্ছে। এই সমস্ত কি সিবিআই কি শুরু করেছে? সিবিআই এর জবাব দিতে হবে আমাদের কাছে। এবং কোর্টের লড়াই, এখন কোর্ট ছাড়া তো আমাদের উপায় নেই, কারণ প্রশাসন দুই প্রশাসন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কেউ আমাদের সহযোগিতা করছে না। সুতরাং এই যে দুর্নীতি হয়েছে, এর দুর্নীতির শিকড় খুঁজতে গেলে আমাদের কোর্টেরই দ্বারস্থ হয়ে থাকতে হবে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, লোয়ার কোর্ট, হাইকোর্ট, যেখানে পারবো আমরা সেখানেই কোর্টে আপিল করে আদালতের সঙ্গে লড়াই করে এই বিচার আমরা ছিনিয়ে আনবই। সিবিআই যদি ভেবে থাকে আমরা বিচার দেবো না, আমরা সিবিআইয়ের কাছ থেকেই বিচার নেব। এটা আমাদের চ্যালেঞ্জ সিবিআইয়ের সঙ্গে। অনেকে বলছে মা বাবার জন্যই মেয়েটা বিচার পায়নি। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের কিছুই আর হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি। যে যা বলবে ওই কথাগুলো আমাদের গায়ে লাগবে না, আমরা শুধু লড়াই করব মেয়েটার বিচার পাওয়ার জন্যই। বিভিন্ন রাজনৈতিক দলের মানে কথা শুনে আপনারা এসব করছেন। কুণাল ঘোষ কোট অ্যান্ড কোট দাবি করছেন। আমরা কোনো রাজনৈতিক দল, ওনার কথা কোনো মন্তব্যই করব না। ওরকম ধরনের লোক কেন যে এখনও যে বেঁচে থাকে পৃথিবীর বুকে, কেউ তার কোনো শাস্তি হয় না, এটাই আমরা আশ্চর্য হয়ে যাই। ওনাকে আমরা কোনো মানুষের আওতায় পড়ে বলে মনে করি না। ওনাকে রাজনৈতিক ফেস তো উনি, সে জানি না কিছু, আমাদের ওসব জানার কোনো প্রয়োজন নেই। আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যতই উনি যাই বলুন আমরা ওই সমস্ত কথায় আমরা কোনো কাজ করব। সিবিআই যে কাজগুলো করছে সেগুলোই আমরা সহজ জনগণের সামনে তুলে ধরতে চাই এবং মানুষ তার এর প্রতিফলন দেখবে। 140 কোটি লোক, খুনটা যে প্রতিষ্ঠানই তাকে খুন করেছে এবং মানে আমাদের স্বাস্থ্য দপ্তরের সেটা হাত আছে সেখানে, এটা আমরা জানি। এর বিরুদ্ধেই আমরা সবসময় রুখে দাঁড়াবো। এটা আমাদের কেউ নড়াতে পারবে না, কোনো জায়গায় টলাতে পারবে না। ওনারা বলছেন ওনাদের হাতে থাকলে এতদিন বিচার হয়ে যেত। কি বিচার হতো? সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত, বিচার কি হতো? ওনাদের হাতে থাকলে যে দুজন, যারা এই কথা বলছে তারাই তো অপরাধী। সঞ্জয় ফাঁসি দিচ্ছে, এটাই অনেক না? কুণাল ঘোষ না, এই সমস্ত কিসের, এই সমস্ত হবে না। যেগুলো যারা প্রকৃত সিবিআই বলছে এটা গভীর ষড়যন্ত্র। গভীর ষড়যন্ত্র কি একজনে করে? এটা আমাদের কি বোঝাচ্ছে? সে কে? আমার মেয়ে একজন ডাক্তার, ওখানকার অন ডিউটি ডক্টর। সে কি করে গেল ওখানে? কারা তাকে নিয়ে গেল ওখানে মদত দিয়ে? কোন সিকিউরিটি সহযোগিতা গেছিল সব আমরা জানতে চাই। সব জানতে চাই আমরা। ওর কি সাহস আছে একটা ডাক্তারের গায়ে হাত দেওয়ার? সিবিআই সব জানে। 3 মাসের মধ্যে সব বের করে চুপ করে বসে আছে। সীমা পাহুজা যিনি আইও, তিনি এখন কলকাতাতেই নেই। ডিসেম্বরের পরে এই মাঝখানে কিছুদিন এসেছিলেন, এখন আবার পালিয়ে গেছে। এই ধরনের এগুলো কী হচ্ছে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দেখুক। কেন্দ্রীয় সরকারের কাছে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখছি, রাষ্ট্রপতি বলছেন আমি বিষয়টা নিয়ে ব্যতীত, কিন্তু আমার কাছে সময় নেই। এত মোর কী কাজ করেন দেশের জন্যে যে তাদের সময় থাকে না? প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছি, প্রধানমন্ত্রী বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে 1000বার ফোন করছি, 17 এপ্রিল থেকে ফোন করেই যাচ্ছি, আজ পর্যন্ত কোনো উত্তর পাচ্ছি না। ফোন রিসিভ করে না কেউ। এরপর আর কী বলবো মানুষের জন্য? মানুষ দেখুক সব। মানুষে কি জনগণকে ঝাঁপিয়ে পড়ে সমস্ত বিচার আদায় করতে হবে? বাবু, এই যে কোট আনকোট আপনি বারংবার দাবি করছেন, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই, কেউ পাশে নেই। সব প্রশাসন আমার বিরুদ্ধে কাজ করছে। আমাদের কী উদ্দেশ্য তাদের জানি না, তাদের কী উদ্দেশ্য তারাই জানে। আমাদের জানার প্রয়োজন নেই, আমরা বিচার চাই, ব্যাস। এই যে 10 মাস অতিক্রম হতে যায়, বিচার যেমন একদিকে নেই, অন্যদিকে বিভিন্ন আন্দোলনের মুখ বলতে পারেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তার একের পর এক বদলি করা হচ্ছে। ওসব আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমাদের জানার আন্দোলনকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, পুলিশ মন্ত্রী বলুন, ভয় পাচ্ছেন আন্দোলনকে। উই ডিমান্ড জাস্টিস কথাটাকে উনি ভীষণ ভয় পাচ্ছেন। 14 তারিখে কেন ভ্যান্ডালিজম হলো আরজি করে, তার উত্তরটা কে দেবে? এই আমাদের মুখ্যমন্ত্রীকে, এই কুণাল ঘোষকে দিতে হবে এই প্রশ্নের উত্তর। কেন দেয় না তারা এই সমস্ত প্রশ্নের উত্তর? তখন পুলিশ নার্সের কাঁটার তলে বাথরুমে গিয়ে পালাচ্ছিল, রুগীর বেডের মধ্যে শুয়ে পড়ছিল। কেন? পুলিশ কি এত নাকি? পুলিশের কোনো ক্ষমতা নেই? সেই পুলিশ রাখায় পশ্চিমবঙ্গে রেখে লাভটা কি? আজকে দেখুন অনুব্রত মণ্ডল একটা বাজে কথা একজন অফিসারকে বলল, অফিসারের মোবাইলটা সিজ হলো, কিন্তু অনুব্রত মণ্ডলের মোবাইলটা সিজ হলো না। তার মানে আমাদের দেশে দুর্নীতি যারা করবে তাদের মাথায় হাত থাকবে সবসময়। যাদের উপর দুর্নীতি হবে তাদের
শাস্তি দেওয়া হবে, এটাই তো নিয়ম চলছে। তা আমাদের উপর যা শাস্তি হবে আমরা মাথা পেতে নেব, আমরা তো মেয়েটাকে হারিয়েই ফেলেছি, আমাদের আর কি শাস্তি দেবে? এর থেকে বড় শাস্তি এই যেভাবে বেঁচে আছি, আমরা এভাবে বেঁচে থাকতে চাই না, আমরা এর শেষ দেখতে চাই। গতকাল আপনাদের একাধিক কর্মসূচি আছে যেমনটা জানা গেছে, কাকু কি কি আছে যদি একটু বলেন। আমরা জানি না, সাধারণত আমরা আন্দোলনটা আমরা লিড করি না, আন্দোলন যারা লিড করে তারা এই সমস্ত খবর দিতে পারবে, আমরা এসব ব্যাপারে জানি না। ধন্যবাদ।